তাহলে দেখো, বাংলা সাহিত্যের ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আজকে আমরা এই ক্লাসে কি কি আলোচনা করব সেই বিষয়টি আগে তোমাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়টি, তার গভীরে গিয়ে তার সাধারণ পরিচিতি, পুঁথি আবিষ্কার সম্পাদনা, পুঁথি পরিচয়, রচনাকাল, নামকরণ, কাহিনী বা বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষণ, শ্রীকৃষ্ণ কীর্তন ও গীত গোবিন্দমের মধ্যে কোথায় কোথায় মিল রয়েছে এবং কোথায় কোথায় অমিল রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সেই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, একটু স্কিপ না করে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওটি তোমরা যারা বাংলাতে অনার্স করছো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই তোমরা যারা SLST 9, 10 এবং 11, 12 পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাংলা সাহিত্যের আদি মধ্যযুগ শ্রীকৃষ্ণ কীর্তন, এই ক্লাসটি শুরু করার আগেই তোমাদেরকে বলে দিতে চাইছি যে দেখো, আমরা বাংলা সাহিত্যকে তো 3 ভাগে ভাগ করছি, তাই না? প্রাচীন, মধ্য এবং আধুনিক, তাই না? আমরা প্রাচীনকালে বাংলা সাহিত্যের একমাত্র, হ্যাঁ অনলি ওয়ান, একমাত্র সাহিত্যিক নিদর্শন হিসেবে পেয়েছিলাম চর্যাপদকে। তারপরে তো তুর্কি আক্রমণ ঘটলো 1203 বা 4-এর দিকে। এরপর আমরা 1350 বা 80 পর্যন্ত কোনো কিছুই পাইনি, যাকে আমরা বলেছি বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ। এরপরে আমরা পেয়েছি বাংলা সাহিত্যের মধ্যযুগের, আদি মধ্যযুগের নিদর্শন আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনকে। ঠিক আছে, এই নিয়ে চলো আমরা আমাদের আলোচনাটি বাড়িয়ে নিয়ে যাই। দেখো, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে বড়ু চণ্ডীদাস। হ্যাঁ, আর রাধাকৃষ্ণ লীলার মানে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটা প্রথম অঙ্কুর। এর আগে আমরা রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্বন্ধে জানতে পেরেছিলাম জয়দেবের গীত গোবিন্দমে, কিন্তু সেটা ছিল সংস্কৃতে লেখা। আর এটা এই বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে বাংলায় লেখা প্রথম রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক গ্রন্থ। এই বিষয়গুলিও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটু সংক্ষেপে তোমাদেরকে জেনে নিতে হবে এখান থেকে। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এর রচয়িতাকে না বড়ু চণ্ডীদাস। আচ্ছা, গ্রন্থটির নাম কি না শ্রীকৃষ্ণ কীর্তন। এটা সাহিত্যের কোন যুগের মধ্যে পড়ছে? মধ্যযুগ, বিশেষ করে আদি মধ্যযুগ। এটা গুরুত্ব কিছু রয়েছে না নেই? হ্যাঁ, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন এটি। ঠিক আছে, এইবার দেখো, আমাদের আজকের মূল আলোচনার বিষয়ে আমরা পৌঁছে গেছি। পুঁথি আবিষ্কার ও সম্পাদনা। প্রাচীন বাংলা সাহিত্যে জহুরি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী প্রভুপাদ শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে। তাহলে এই বিষয়টি আমি তোমাদের সঙ্গে আগে আলোচনা একবার করেছি, এবং এই বিষয়টি আমরা জানি যে প্রাচীন বাংলা সাহিত্যে জহুরি বলা হয় আমাদের বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়কে। তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করছেন 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রামের অধিবাসী আমাদের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কত খ্রিস্টাব্দে বললাম? 1909 খ্রিস্টাব্দে। পরে দেখো 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাগারে পুঁথিটিকে প্রকাশ করেন। ঠিক আছে, এর প্রথম সংস্করণ দেখো 1323 বঙ্গাব্দ এবং দ্বিতীয় সংস্করণ দেখো 1342 বঙ্গাব্দ। এই দুটো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যদিও তোমাদের এখন গ্র্যাজুয়েশনের জন্য এটি প্রয়োজন নেই, কিন্তু এগুলো SLSTর জন্য ভালো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তিনি গ্রন্থের নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন। জানো, পরবর্তীকালে আমরা এটা নিয়ে আরো অনেক আলোচনা করব। এই শ্রীকৃষ্ণ কীর্তন নাম নিয়ে সবার কিন্তু মত এক নয়, এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, আমরা আলোচনা করব পরবর্তীতে। গ্রন্থটি প্রকাশের পূর্বে বসন্ত রঞ্জন 1318 সালের সাহিত্য পরিষদ পত্রিকার দ্বিতীয় সংখ্যায় ওই কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেন। 1322 সালে সাহিত্য পরিষদ পত্রিকায় বসন্ত রঞ্জন এবং প্রাচীন লিপি বিশরদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে প্রাপ্ত পুঁথির লিপি বিচার করে বড়ু চণ্ডীদাসকে আদিতম চণ্ডীদাস হিসাবে উল্লেখ করেছেন। ঠিক আছে, তারপর দেখো 1339 খ্রিস্টাব্দে মনীন্দ্রমোহন বসু কলকাতা বিশ্ববিদ্যালয় পুঁথিশালা থেকে দুটো তুলট কাগজে পুঁথি আবিষ্কার করেন, যার মধ্যে 10টি পদ শ্রীকৃষ্ণ কীর্তন থেকে গৃহীত। এই পুঁথি প্রমাণ করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অর্বাচীন কালের নয়,
মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা অনেক আগেকার, মানে প্রাচীনকালের। অর্বাচীন মানে হচ্ছে সাম্প্রতিক কালে নয়, যেটি প্রাচীন কালের। বুঝতে পেরেছ? আমরা এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার থেকে আমরা কি কি জানতে পারলাম চলো একটু আমরা দেখে নিই। দেখো, ইনি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়, তিনি পুঁথির আবিষ্কার করছেন 1909 খ্রিস্টাব্দে। কোথা থেকে আবিষ্কার করছেন আর একবার চলো আমরা একবার দেখে নিই। যে প্রাচীন বাংলা সাহিত্যে জহুরি তাকে বলা হয়। তিনি 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের কাছাকাছি কাঁকিল্লা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে তিনি আবিষ্কার করেন। দেখো, এখানে একটি সুন্দর ছবির মাধ্যমে তোমাদের বিষয়টিকে আমি দেখানোর চেষ্টা করেছি। তারপর দেখো, পুঁথি প্রকাশ 1916, তাই না? তিনি আবিষ্কার করলেন 1909-এ। এরপর তিনি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এটিকে প্রকাশ করলেন। তিনি দুটো সংস্করণে প্রকাশ করেছিলেন, একটা 1323 এবং একটি 1342। তিনি গ্রন্থের নাম কি দিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে। পাঠকদের দৃষ্টি আকর্ষণ। গ্রন্থটি প্রকাশের পূর্বে বসন্ত রঞ্জন 1318 সালের সাহিত্য পরিষদ পত্রিকায় দ্বিতীয় সংখ্যায় ওই কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তিনি প্রথমে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। পুঁথির লিপি বিচার 1322 সালের সাহিত্য পরিষদ পত্রিকায় বসন্ত রঞ্জন রায় এবং প্রাচীন লিপি বিশরদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে প্রাপ্ত পুঁথির লিপি বিচার করে বড়ুচণ্ডীদাসকে তারা বলেছিলেন আদিতম কি চণ্ডীদাস। আরও পুঁথি আবিষ্কার হয়েছে 1339 বঙ্গাব্দের দিকে। 1339 বঙ্গাব্দে মনীন্দ্র মোহন বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালা থেকে দুটো তুলট কাগজে পুঁথি আবিষ্কার করলেন, যার মধ্যে 10টি পদ এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকেই নেওয়া হয়েছিল। যে দুটো তিনি পুঁথি আবিষ্কার করলেন, সেই দুটো পুঁথির 10টি পদ নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। তো আমরা তো কথা বলতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তনটা কি এই যুগের কোনো কাব্য, না এটা প্রাচীনকালের কাব্য? তাহলে প্রাচীনকালের কাব্য, তাই না? আচ্ছা, এইভাবে পুঁথির আবিষ্কার, গবেষণা এবং সম্পাদনার মাধ্যমে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের অমূল্য প্রাচীন নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? আচ্ছা, এবার দেখো পুঁথির পরিচয়। এই পুঁথিটি কেমন ছিল সেগুলো একটু আমাকে দেখে নিতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তনে যে পুঁথিটি বসন্ত রঞ্জন আবিষ্কার করেছিলেন সেটি এই কাব্যের একমাত্র অখণ্ড পুঁথি ছিল। তা তোমরা কি বুঝতে পেরেছো? দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করলেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়। তিনি এই যে পুঁথিটা আবিষ্কার করলেন সেটি এই কাব্যের একমাত্র অখণ্ড পুঁথি। পুঁথিটি প্রাচীন বাংলার তুলট কাগজে লিখিত। ভালো গুরুত্বপূর্ণ কিন্তু এই সমস্ত তথ্যগুলো, দেখো মন দিয়ে কিন্তু দেখো। এর আদ্যান্ত খণ্ডিত, আদ্যান্ত মানে কি? আদি এবং অন্ত খণ্ডিত, ছেঁড়া। সেই জন্যই যত আমাদের তোমার কি বলবো ওটাকে, যে মতের পার্থক্য, বুঝতে তো ব্যাপারটা। তার রচনা মানে তোমার কাল নিয়ে, তারপরে রচয়িতার নাম নিয়ে, সব কিছু নিয়েই আমাদের এখানে রয়েছে, মতবিরোধ রয়েছে। ভিতরেরও কয়েকটি পৃষ্ঠা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। রচনাকারের ভণিতা ছাড়া তার সম্বন্ধে অন্য কোনো পরিচয় এই পুঁথিতে নেই। পুঁথিতে আখ্যাপত্র ও পুষ্পিকাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাই গ্রন্থের নাম, রচনাকাল, পুঁথি নকলের সন্তারি কিছুই জানা যায়নি। আলোচ্য পুঁথিটি বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে রক্ষিত ছিল। শ্রীকৃষ্ণ কীর্তনের গানগুলি শ্লোকের সূত্রে গাঁথা। প্রাপ্ত পুঁথিতে সংস্কৃত শ্লোকের সংখ্যা 161টি। মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। এইগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্নতে কিন্তু থাকবে। তাছাড়া তোমরা যখন এসএলএসটি পরীক্ষা দেবে পরবর্তীতে, তখন দেখবে এই তথ্যগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে। তাহলে এই পুঁথিতে কটি শ্লোক ব্যবহার করা হয়েছে? 161টি শ্লোক ব্যবহার করা হয়েছে। আর এই পুঁথিতে পদের সংখ্যা কতটি জানো তোমরা? 418টি পদের সংখ্যা। কত? 418টি। তবে কোনো কোনো জায়গায় তুমি 419টিও দেখতে পারো। ঠিক আছে স্যার, কোনটা ঠিক? দুটোই ঠিক। এখন দেখতে হবে পরীক্ষাতে কোনটা পড়ছে। 418 পড়লে 418, 419 পড়লে 419। যদি 418 বা 19 দুটো একসঙ্গে পড়ার কোনো সম্ভাবনা নেই, যদি পড়ে যায় তুমি 418ই লিখবে। কারণ বেশিরভাগ আমাদের যারা গবেষক তারা 418কে প্রাধান্য দিয়েছেন। বিষয়টা বুঝতে পেরেছ? তার মধ্যে পুনরাবৃত্ত হয়েছে 28টি শ্লোক। তাহলে আমাদের মূল শ্লোক কটা হলো? 133টি, তাই না? পূর্বাপর গানের শিকলের মতো শ্লোকগুলো যেন সূত্রধারের উক্তি। পুঁথি বিশারদরা মনে করেন তা অন্তত সপ্তদশ শতাব্দীর পরবর্তী নয়, মানে সপ্তদশ শতাব্দীর আগেই এটা লেখা হয়েছিল বা এই শ্লোকগুলোকে ব্যবহার করেছিল।
পাথর মধ্যে যে এটা পুঁথি হবে, হ্যাঁ, পুঁথির মধ্যে যে চিরকুটটি পাওয়া যায় তাতে বোঝা যায় পুঁথিটি 1682 খ্রিস্টাব্দে বনবিষ্ণুপুরের রাজ গ্রন্থাগারেও রক্ষিত ছিল। ঠিক আছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে পুঁথিতে 3 ধরনের হস্তাক্ষরের প্রাচীন হস্তাক্ষর। তাহলে এখানে দেখো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, পুঁথিতে 3 ধরনের হস্তাক্ষর রয়েছে। কি কি? প্রাচীন হস্তাক্ষর, প্রাচীন হস্তাক্ষরের অনুকরণ, অপেক্ষাকৃত আধুনিক হস্তাক্ষর। তার মানে কি বুঝতে পারা যাচ্ছে? তার মানে বুঝতে পারা যাচ্ছে যে এই পুঁথিটি যাদের কাছে পড়েছিল, যাদের হাতে এসেছিল, তারা নিজেদের মতো করে কখনো কখনো সেইগুলোকে লিখে দিয়েছেন। যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। অনেকে বলেন না, এই পুঁথিটি কেউই লিখেননি, মানে কি বলতে আমি বলতে চাইছি যে এই পুঁথিটির অনুলিখন কেউ করেননি। কিন্তু আবার অনেকেই বলেন যে এই পুঁথিটির অনুলিখনও হয়েছে। না হলে দেখো প্রাচীন হস্তাক্ষর অনুকরণ তুমি এইগুলো কি করে পাবে? যদি এটা আমাদের বড়ু চণ্ডীদাসের লিখাই হতো এই পুঁথিটি, এবং যদি আমরা সেটা পেতাম, আবিষ্কার করতাম, তাহলে ওই পুঁথিটির যে লিপি, সেই লিপিটি তো একই রকম হতো, তাই কিনা বলো? সেই লিপিটি তো একই রকম হতো। কিন্তু তা কি হয়েছে? না, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি তো প্রমাণ করেই দিলেন যেখানে আমরা 3 ধরনের হস্তাক্ষর পাচ্ছি। একটা হচ্ছে প্রাচীন হস্তাক্ষর, একটা দেখো প্রাচীন হস্তাক্ষর অনুকরণ, মানে যিনি যার হাতে পড়েছিল তিনি হয়তো যদি কোনো অংশ হয়তো সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই অংশটাকে যাতে নষ্ট না হয়ে যায় সেটা তুলে ধরার জন্য তিনি এই প্রাচীন হস্তাক্ষরের মতো করে লিখতে গেছেন বলে এটা হয়েছে প্রাচীন হস্তাক্ষরের অনুকরণ। এবং অপেক্ষাকৃত আধুনিক হস্তাক্ষর, আবার এটা দেখা যাচ্ছে যে অন্য কারোর আবার হাতে গিয়ে পড়লো, তিনি কি করলেন, তিনি যে বিষয়গুলো নষ্ট হয়ে যাচ্ছিল বা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো তিনি নিজের মতো করে লিখে দিয়েছেন। তার ফলে আমরা পাচ্ছি অপেক্ষাকৃত আধুনিক হস্তাক্ষর। তাহলে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো বলতে পারি না বলো? দেখো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কিন্তু সব কিছুতেই মতভেদ রয়েছে। ঠিক আছে, যাক। তারপরে দেখো, তাহলে আমরা এই যে আলোচনা করলাম শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পরিচয় নিয়ে, এটিকে আমরা আরও একবার একটু দেখে নিই। শ্রীকৃষ্ণ কীর্তনে যে পুঁথিটি বসন্ত রঞ্জন আবিষ্কার করেছিলেন সেটি এই কাব্যের হবে। এটি একমাত্র অখণ্ড পুঁথি। পুঁথিটি প্রাচীন বাংলার তুলট কাগজে লিখিত। এর আদ্যান্ত খণ্ডিত, ভিতরেরও কয়েকটি পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে। রচনাকারে ভণিতা ছাড়া যেহেতু এই পুঁথিতে আর কিছু পাচ্ছি না আমরা, বা এই পুঁথিটি আখ্যানপত্র এবং পুস্তিকা যেহেতু নষ্ট হয়ে গেছে, তাই এর গ্রন্থের নাম, রচনাকাল, পুঁথি নকলের সনতারিখ আমরা কিছুই জানতে পারছি না। এবার দেখো এখানে সংস্কৃত শ্লোক রয়েছে 161টি, তার মধ্যে পুনরাবৃত্তি হয়েছে 28টিতে। সুতরাং মোট শ্লোকের সংখ্যা পাচ্ছি আমরা 133টি। এইখানে আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে 3 ধরনের হস্তাক্ষর আমরা দেখতে পাই, যেটা প্রাচীন হস্তাক্ষরের অনুকরণ আর অপেক্ষাকৃত আধুনিক হস্তাক্ষর। ঠিক আছে, এইবার দেখবো আমরা রচনাকাল, অর্থাৎ এই পুঁথিটা কখন লেখা হলো। ঠিক আছে, দেখে নাও। শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ নিয়ে যেমন মতভেদ রয়েছে, তেমনি রচনাকাল নিয়েও পণ্ডিতেরা ঐক্যমতে আসতে পারেননি। কারণ শ্রীকৃষ্ণ কীর্তনে প্রাপ্ত পুঁথিটি খণ্ডিত ও আদ্যান্তহীন। যেহেতু এটা খণ্ডিত, আদ্যান্তহীন, এর আদি এবং অন্ত মানে এর গোড়াও নেই, শেষও নেই, তাছাড়া মাঝখানেরও কিছু আমরা পাইনি, অনেক কিছুই। সেই জন্য আমরা এইগুলো মানে কি বলবো যে ধোঁয়াশার মধ্যে থেকে গেছি। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে পুঁথিটি নানা জনের হাতে পড়িয়াছিল। আমি তোমাদেরকে এই কথাটাই বললাম একটু আগে, যে এই পুঁথিটি অনেকজনের হাতে পড়েছিল। ইয়ার কয়েকখানি পৃষ্ঠা নষ্ট হইলেও তুলট কাগজের এই পুঁথিকে বাহ্যিক আকারে 500 বৎসর প্রাচীন বলিয়া মনে হয়। সেজন্য পুঁথির অন্তরঙ্গ ও বহিরঙ্গ বিচারের মাধ্যমে রচনাকাল সম্বন্ধে একটা সিদ্ধান্ত করা যেতে পারে। এবার দেখো, আমি এখানে তোমাদেরকে একটি ছকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি এবং রচনাকাল সম্বন্ধে তাদের মতামত, এই বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করে দিয়েছি। ঠিক আছে, তোমরা দেখো। লিপি বিশারদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে এই পুঁথিটি লেখা হয়েছিল 5ম শতাব্দীর অন্তে, মানে শেষের দিকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে 1340 থেকে 1400 খ্রিস্টাব্দের দিকে এটি লেখা হয়েছে। হ্যাঁ, 1440 খ্রিস্টাব্দের দিকে এটি লেখা হয়েছে। নলিনীকান্ত ভট্টশালী তার মতে এটি 1466 খ্রিস্টাব্দে পূর্বে লেখা হয়েছে। রাধা গোবিন্দ বসাক তার মতে 1450 থেকে 1500 খ্রিস্টাব্দের দিকে এটি লেখা হয়েছে।
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তার মতে 1550 খ্রিস্টাব্দের দিকে লেখা হয়েছে। সুকুমার সেন তিনি তো বলছেন 1600 খ্রিস্টাব্দের দিকে লেখা হয়েছে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 17 শতাব্দীর পূর্বে অর্থাৎ 16 শতাব্দীর দিকেরই লেখা হয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে, তার মানে 1450-এর আগে এটি লেখা হয়েছে। হ্যাঁ, সুতরাং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতকে সমর্থন করে বলা যায় বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগেই রচিত হয়েছিল এবং আমরা এই মতটাকেই প্রাধান্য দিই। বুঝতে পেরেছ? তাহলে আমরা হ্যাঁ সুনীতি কুমারের মতকে বেশি প্রাধান্য দিই আমরা। সুনীতি কুমার তার ODBL গ্রন্থে হ্যাঁ এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করেছেন। তাহলে দেখো আমরা কি তাহলে দেখলাম যে এই যে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যটি লেখা হয়েছে আমরা এখন থেকে জেনে নেব যে পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে, মানে 1450-এর আগে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছ সবাই? হ্যাঁ, এবার আমরা আসবো নামকরণ নিয়ে। সম্পাদক কে ছিলেন? বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ মহাশয় তিনি নিজেই। সম্পাদক কাব্যটিকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেছিলেন বটে, কিন্তু এর যথার্থ নাম শ্রীকৃষ্ণ কীর্তন নয় বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ কোথাও তো লেখা ছিল না যে এর নাম শ্রীকৃষ্ণ কীর্তন বা অন্য কিছু, সেই জন্য এর নামটা অন্য কিছুও হতে পারত বা অন্য কিছু হয়তো দেওয়া যেতেও পারত। কাব্যের পুঁথির কোথাও কাব্যের নাম উল্লেখিত হয়নি। পুঁথির প্রথম, মধ্যভাগ এবং শেষের দিকে খান কতক পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে, সুতরাং কাব্য ও কাব্য পরিচয় জানা যায় না। বসন্তরঞ্জন কাব্যে কৃষ্ণলীলা দেখে এর নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কিন্তু কাব্যটির প্রকৃত নামের একটি পরোক্ষ হদিস পাওয়া গেছে। এবার দেখে নাও কি বলা হচ্ছে, প্রাপ্ত পুঁথির মধ্যে একখানি চিরকুট পাওয়া গেছে, যে চিরকুটের কথা তোমরা একটু আগে বলছিলে আমাকে। শ্রীকৃষ্ণ সন্দর্ভ অর্থাৎ শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা ছিল সেই চিরকুটে। কেউ কেউ বলেন যে জীব গোস্বামী শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে একখানি গ্রন্থ আছে, চিরকুটের শ্রীকৃষ্ণ সন্দর্ভ তাকেই নাকি নির্দেশ করছে। হতে পারে এটাই। আবার অনেকে বলেছেন যে এটা নাকি আমাদের বড়ু চণ্ডীদাসের লেখাও নয়, সেটা তর্ক এবং বিতর্কের বিষয়, আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব না। কিন্তু চিরকুট থেকে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় না, তাই আমাদের মনে হয় অন্য বিরুদ্ধ প্রমাণ পাওয়ার পূর্বে একে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা যেতে পারে। অবশ্য সম্পাদক প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি এত সুপরিচিত যে এখন একে আর হটানো যাবে না। আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই এই কথাটি বলেছিলাম, এই ভিডিওটি রেকর্ড করার আগেই তোমাদেরকে এই কথাটি আমি বলেছিলাম যে যেই যা নাম দিক না কেন আমাদের মধ্যে এই মানে আপামর বাঙালির মধ্যে এই বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ মহাশয়ের দেওয়া নামটি মানে গৃহীত হয়ে গেছে, অর্থাৎ এই নামটির সঙ্গে আমরা সুপরিচিত, সেই জন্য এই নামটিকে আমরা কখনোই বাদ দিতে পারবো না, আর এটা রিমুভ করাও সম্ভব নয়। এখন যদি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যদি আরও কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়, যদি আবিষ্কৃত হয় আরও কোনো পোক্ত প্রমাণ, তখন হয়তো এই নামটা হয়তো বাদ দেওয়া যেতে পারে, কিন্তু এখন তো নয়। বুঝতে পেরেছ? কবির নাম বড়ু চণ্ডীদাস, ভণিতায় কবি এইভাবে নিজের নাম উল্লেখ করেছেন। দেখো একটু আগে আমরা দেখলাম যে জীব গোস্বামীর শ্রীকৃষ্ণ সন্দর্ভ হয়তো এটাই, কিন্তু আবার আমরা দেখছি জানো তো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোনো এক জায়গায় ভণিতায় বড়ু চণ্ডীদাসের নাম পাওয়া গেছে, সো আমরা বলবো যেটা বড়ু চণ্ডীদাসেরই লেখা। ব্যাপারটা বুঝেছ? যদিও আমাদের চণ্ডীদাস সমস্যা আছে এবং এটা একটা খুব বড়সড় সমস্যা, এগুলো আমরা সলভ করবো একটু পরে। কাব্যের ভিতরেও বহুবার কবি নিজেকে এই নামে অভিহিত করেছেন, সুতরাং তার নাম ঘর চণ্ডীদাস, তাতে কোনো সন্দেহ নেই। কবি শাক্ত দেবী বাসুলি সেবক ছিলেন, এটাও তোমাদেরকে জানতে হবে, কিন্তু তাও তিনি ভণিতায় স্বীকার করেছেন, এবং তিনি যে দেবী বাসুলি সেবক ছিলেন সে বিষয়টাকেও তিনি স্বীকার করেছেন কোন একটা ভণিতাতে। তাছাড়া কবি নিজের সম্বন্ধে আর কোনো পরিচয় দেননি। বাসুলি সেবক বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন সম্বন্ধে আর কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। অর্থাৎ বলা যায় পুঁথির আখ্যানপত্র ও পুস্পিকা নষ্ট হয়ে যাওয়ায় গ্রন্থের নামকরণ নিয়ে মতভেদ আছে। যাই হোক,
শ্রীকৃষ্ণ কীর্তন নামটি আবিষ্কারক বসন্ত রঞ্জনেরই দেওয়া। এই নাম দেওয়ার কারণ হিসাবে বসন্ত রঞ্জন রায় গ্রন্থের প্রথম সংস্করণের ভূমিকা জানিয়েছেন। আমি তোমাদেরকে যেটা আগে বলেছিলাম, দীর্ঘকাল যাবৎ চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণ কীর্তনের অস্তিত্ব মাত্র শুনিয়া আসিতেছিলাম। মানে অনেক দিন ধরে আমি চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তনের অস্তিত্ব যে আছে, একটা যে তোমার প্রাচীন পুঁথি আছে, সেই সম্বন্ধে আমি শুনে আসছিলাম। এতদিনে তাহার সমাধান হইয়া গেল। আমাদের ধারণা আলোচ্য পুঁথি শ্রীকৃষ্ণ কীর্তন এবং সেই হেতু উহার অনুরূপ নাম নির্দেশ করা হইল। চতুর্থ সংস্করণের ভূমিকায় তিনি আবার জানিয়েছেন, পুঁথির আদ্যান্তবিহীন খণ্ডিতাংশে কবির দেশকালাদির কথা দূরে থাকুক, পুঁথির নাম পর্যন্ত পায়নি। তিনি নিজেই এটা স্বীকার করেছেন যে কবির দেশকালের কথা তো দূরে থাকুক, পুঁথির নাম পর্যন্তও পাইনি আমরা। কথিত হয় চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন খেতড়ির এক বার্ষিক উৎসবে। এই খেতড়ি কি, এটি তোমাদের পরবর্তী দিনে খুব কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিষয়, এসএলএসটির ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদেরকে আমি এগুলো পরে জানিয়ে দেবো। হ্যাঁ, এই ক্লাসে এগুলো আলোচনা করছি না। তো খেতড়ি বলে একটা উৎসব হতো, জাস্ট এটুটা মনে রাখো। এই খেতড়ির উৎসবে এক মানে বার্ষিক এক উৎসবে চণ্ডীদাসের কৃষ্ণলীলা গীত হইয়াছিল অবশ্য কীর্তাঙ্গনে। আলোচ্য পুঁথির প্রতিপাদ্য যে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, তাহাতে তো তর্কের অবসর নেই। অতএব গ্রন্থের শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ অসমোচনীয় হয় নাই। মানে আমি ঠিকঠাকই নামটা দিয়েছি, তিনি এটা নিজের সপক্ষে যুক্তি দিয়ে বললেন এই কথাটা, ঠিক আছে। তারপর দেখো, বসন্ত রঞ্জনে দেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন নামের বিরুদ্ধে যেসব আপত্তি উঠেছে তার দুটো প্রধান কারণ আছে। এক, পুঁথিতে প্রাপ্ত রসিদে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম পাওয়া গেছে, তাই না। দুই, শ্রীকৃষ্ণ কীর্তন নামের কীর্তন নামটি কাব্য স্বরূপের সঙ্গে জাস্ট মানে মানান হয় না, মানে খাপ খায় না। সেই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন এই নামটি দেওয়াটা ঠিক হয়নি বলে অনেকে বলেন যে শ্রীকৃষ্ণ কীর্তন নামের বিরুদ্ধে কেন আপত্তি উঠেছে। তাহলে এই দুটো হচ্ছে তার কারণ। এইবার আমরা দেখব বিভিন্ন ব্যক্তি তাদের দেওয়া নাম। বিমান বিহারী মজুমদার একে বলেছেন রাধাকৃষ্ণের ধামালি। নলিনীনাথ দাশগুপ্ত শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে তাকে মেনে নিয়েছেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তাকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলেও মেনে নিয়েছেন। এছাড়া আরও অনেক ব্যক্তি আছেন এবং তারা আরও অনেক কিছু নাম দিয়েছেন, যেইগুলো আমাদের এখন অত গুরুত্বপূর্ণ নয় বলে আমি আজকের আলোচনার তে সেগুলো নিয়ে আসিনি, ঠিক আছে। বিমান বিহারী মজুমদারের মতে বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন রাখা যেন কানা ছেলের নাম পদ্মলোচন। এই তথ্যগুলো একটু তোমাদের জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে অনেক সময় আমাদের এসএলএসটিতে প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম রাখাটা যেন কানা ছেলের নাম পদ্মলোচনের মতো, কথাটি কে বলেছেন? না, বিমান বিহারী মজুমদার। পুঁথির মূল নাম নিয়ে মতপার্থক্য থাকলেও বর্তমান সাহিত্য জগতে সম্পাদক বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামটিই কিন্তু এখন আমাদের সর্বজন স্বীকৃত। এই কথাটি তোমাদেরকে আমি আগেও একবার বলেছি। এই প্রসঙ্গে দেখো একটি ঘোষণা, আমি তোমাদের বাংলা টিউশন পড়াই। তোমরা এই রকম সুন্দর উপস্থাপনার মাধ্যমে অফলাইনে অনার্স পড়তে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর তোমাদের জন্য বলে রাখি, আমি সুতি থানার পারুলিয়াতে থাকি, ঠিক আছে। চলো, এইখানে দেখো আরও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার আছে। আমি তোমাদের সুবিধার জন্য একটি টেলিগ্রাম চ্যানেলও বানিয়েছি, আর এই চ্যানেলটির লিঙ্ক আজকে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের এই তোমার গ্রুপে জয়েন হয়ে যাও। যদি তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, তখন তোমরা কি কি পাবে দেখো। তোমরা পাবে বিনামূল্যে পিডিএফ পাবে ডাউনলোড করতে, সরকারি সকল চাকরি তোমরা আপডেটও পেয়ে যাবে, পরীক্ষার সিলেবাস স্ট্র্যাটেজি তোমরা পেয়ে যাবে। মানে এক কথায় তোমাদেরকে কোনো কিছুই চিন্তা করার প্রয়োজন নেই যে কখন পরীক্ষা হবে, কখন তোমরা মানে তোমাদের রেজাল্ট হবে, কখন তোমরা পড়তে শুরু করবে, কি কি বই পড়বে, উমুক তুমুক হ্যান ত্যান, এইসবগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কিছুই নেই। তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। প্র্যাকটিস সেট পাবে, মডেল পেপারও পাবে, গুরুত্বপূর্ণ নোটিফিকেশনও সবই পাবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমরা ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণটাই ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তাই আমি তোমাদেরকে বলতে চাইছি, তোমরা দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও এবং তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তোলো, ঠিক আছে। এইবার দেখো, এখানে আরও একটি বিষয় তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাইছি। দেখো,
শুধুমাত্র আমি বাংলা অনার্সই পড়াই না, আমি বাংলা SLSTরও কোচিং দিয়ে থাকি, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও নিয়মিত টিউশন দিয়ে থাকছি। ঠিক আছে, তোমরা যারা আমার কাছে পড়ে উপকৃত হবে, বাংলা অনার্সের ছাত্রছাত্রীরা, বাংলা SLST 9, 10, 11, 12 ছাত্রছাত্রীরা, যারা WBCS দিচ্ছ, WBPSC দিচ্ছ, WBSSC দিচ্ছ, এছাড়া আরও অনেক কিছু আছে, তোমরা দেখে নাও। আমার ক্লাসে বিশেষত তোমরা দেখে নাও, সহজ ও গোছানো পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে পড়াই, নিয়মিত নোট ও প্র্যাকটিস সেট দিয়ে থাকি, পরীক্ষামুখী প্রস্তুতি এবং মেন্টরশিপ প্রদান করে থাকি। ব্যক্তিগত নজরদারিতে তোমাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করি এবং সেগুলো থেকে তোমাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো তোমার সাফল্যই হচ্ছে আমার প্রেরণা। ঠিক আছে, যাই হোক, এবার দেখো পরবর্তী আলোচনা। আমরা এবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী এবং বিষয়বস্তুকে একটু দেখে নিই, তাই না? রাধাকৃষ্ণের প্রেমলীলা শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান উপজীব্য। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, জানো তো আমাদেরকে অনেকেই বলে থাকেন আমাদের ওই জয়দেবের গীত গোবিন্দমের অনেক প্রভাব আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তনে পড়েছে। তো থাক, জয়দেবের গীত গোবিন্দম আমাদের সংস্কৃত ভাষায় লেখা, আর এটা জেনে তোমরা একটু গর্ব অনুভব করবে বা একটু বিষয়টিকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে আমাদের রাধাকৃষ্ণের প্রথম প্রণয় উপাখ্যান, অর্থাৎ রাধাকৃষ্ণের প্রথম প্রেমলীলা বিষয় কাব্য কিন্তু আমাদের এই বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এবং রাধাকৃষ্ণের প্রেমলীলাই কিন্তু এর প্রধান উপজীব্য বিষয়। কৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে মথুরা গমন, মথুরা থেকে কিছুক্ষণের জন্য প্রত্যাবর্তন এবং রাধাকৃষ্ণের পুনর্মিলনের পর কৃষ্ণের কংস ধ্বংসের জন্য পুনরায় মথুরায় গমন, রাধার বিলাপ, এই পর্যন্ত কাহিনী দ্বারা বিস্তৃত হয়েছে। বুঝতে পেরেছ? আর এই পুঁথিটি আমাদের 13টি খণ্ডে বিভক্ত, তোমরা জানো আগে থেকেই। দেখো জন্মখণ্ড। এবার এই কাব্য কাহিনী বা বিষয়বস্তুগুলোকেও জানতে হবে, কিন্তু এইগুলো অনেক সময় তোমাদের অনার্সের পরীক্ষাতে আসে। এইগুলো সহজ, নামের মধ্যে লুকিয়ে আছে তার ছোটোখাটো যে সমস্ত বিষয়বস্তু সেইগুলো। ঠিক আছে, দেখো জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ড এটি। এই খণ্ডে পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ এবং রাধার জন্মলীলা বিবৃত হয়েছে। তাম্বুল খণ্ড দেখো, দ্বিতীয় খণ্ড এটি। বড়াইয়ের মুখে রাধার রূপ লাবণের কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণের তাম্বুল দ্বারা প্রেম নিবেদনের চেষ্টা এবং রাধার দ্বারা ভর্ৎসনার উল্লেখ রয়েছে কিন্তু এখানে, অর্থাৎ এই খণ্ডে বড়াইয়ের মুখে রাধার রূপ লাবণ্যের কথা শুনেছেন আমাদের শ্রীকৃষ্ণ। শোনার পর শ্রীকৃষ্ণের রাধার প্রতি একটা দুর্বলতা এখানে ফুটে উঠেছে এবং রাধার সঙ্গে এখন শ্রীকৃষ্ণ সময় কাটাতে চায়। সেই জন্য কি করেছে, সে তাম্বুল দিয়ে প্রেম, তাম্বুল মিনস হচ্ছে তোমার পান, তাকে পান পাঠানো হয়েছে এবং পান দিয়ে প্রেম নিবেদনের চেষ্টা হয়েছে। যদিও রাধা এখানে কিন্তু মেনে নেয়নি এই বিষয়টাকে, রাজা কিন্তু এই বিষয়টিকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে, তাই না? তারপর দেখো, আচ্ছা দেখো দান খণ্ড, তাই না? এই খণ্ডে শ্রীকৃষ্ণকে আমরা দানী বা কর আদায়কারী রূপে দেখি। রাধা যখন দধি দুগ্ধ বাজারে বিক্রি করতে আসে, এই খণ্ডে আমরা কি দেখি বলতো? এই খণ্ডে আমরা দেখি যে রাধা যখন তার দধি দুগ্ধ বিক্রি করতে যায়, তখন কি করছে, কৃষ্ণ নিজেকে কংসের তোমার কি বলবো যে খাজনা আদায়কারী হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং তার কাছ থেকে সে ট্যাক্স, মানে সেই সময় আমরা ট্যাক্সকে বলতাম যে দান বা কর আদায়কারী হিসাবে সে উপস্থাপন করেছে। নৌকা খণ্ডতে কি দেখতে পাই, রাধা দধি দুগ্ধের পসরা নিয়ে নৌকায় উঠেছে আর শ্রীকৃষ্ণ মাঝি রূপে পারানি চেয়েছে রাধার কাছ থেকে, এবং রাধা তখন অপারক, তার কাছ থেকে পারানি দেওয়ার মতো অর্থ নেই। হ্যাঁ, তো নৌকা উল্টোনোর ভয়ও দেখিয়েছে কিন্তু, হ্যাঁ, মাঝ মানে নদীতে গিয়ে এইগুলো আমরা ঘটনা দেখতে পাই। ভারখণ্ড, এই খণ্ডে শ্রীকৃষ্ণকে রাধার পসরার ভার বহন করতে দেখি। রাধার যে পসরা সেইগুলো রাধার নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, তো কৃষ্ণ কি করেছে, সেইগুলো সে নিয়ে যাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে মানে রাধার একটা অন্তরে জায়গা নেওয়ার চেষ্টা চলছে, তাই না? তিনি অনেকটা কৃষ্ণমুখী হয়ে পড়ছেন, রাধা এইভাবে ধীরে ধীরে অনেকটা কৃষ্ণমুখী হয়ে পড়ছে। ছত্রখণ্ড,
শ্রীকৃষ্ণ রাধাকে প্রখর রোদের হাত থেকে বাঁচাতে তার মাথায় ছত্র ধরেছেন। বৃন্দাবন খণ্ড, এই খণ্ডে শ্রীকৃষ্ণ ব্রজ গোপিনীদের সঙ্গে বনবিহার করেছেন। তিনি বনবিহার করেছেন, তার মানে হচ্ছে তাদের সঙ্গে তিনি ওই যে লুকিয়ে গিয়ে গাছের ডালে, হ্যাঁ, তাদের বস্ত্র করা, এইসবগুলো তিনি করেছেন। যমুনা খণ্ড, এই খণ্ডে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের জলকেলি এবং কৃষ্ণ কর্তৃক বস্ত্র হরণ এইসবগুলো বিবৃত হয়েছে, তাই না? ও তাহলে আমি একটু, হ্যাঁ, বৃন্দাবন খণ্ডে, এই খণ্ডে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে বনবিহার করেছেন, মানে বনের, হ্যাঁ, বনে যে সমস্ত এগুলো করেছেন সেগুলো এখানে দেখানো হয়েছে। যেহেতু দেখো আমাদের অল্প জায়গা, তো অল্প মানে পরিসরটা অল্প, সেই জন্য আমরা অনেক কিছু আলোচনা করতে পারি না। সেই জন্য দেখো একটা খণ্ডগুলোকে আমরা জাস্ট 1 লাইন 1.5 লাইন 2 লাইনের মধ্যে শেষ করছি। এবার এইগুলো জানো তো, এইগুলো বলতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যায়, মানে এই করছে বিষয়টা। দেখো কালিয়া দমন খণ্ড, কালিয়া নাগকে দমনের কাহিনী এখানে বিবৃত হয়েছে। এবার এই বিষয়টাকে, ছোটখাটো না, অনেক বড় বিষয়, তাকে দেখো মাত্র হাফ লাইনে বলতে হচ্ছে আমাদের। হার খণ্ডে রাধার হার চুরির দায়ে যশোদা জননীর কাছে কৃষ্ণের বিরুদ্ধে রাধার অভিযোগ এখানে জানানো হয়েছে। বান খণ্ডটাতে কি দেখছি, বান খণ্ডে এই যে হার খণ্ডে কি হলো, হার খণ্ডে রাধার হার চুরি গেছে। এবার এই চুরির দায় চাপানো হয়েছে কৃষ্ণের উপরে। রাধা কি করেছে, কৃষ্ণ জননী যশোদার কাছে কৃষ্ণ বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। এখানে কৃষ্ণ এই বিষয়টাকে কিন্তু খুব ভালোভাবে নেয়নি, রেগে গেছে রাধার উপরে। এবার এর প্রতিশোধ নিয়েছে সে বানখণ্ডে ক্ষুব্ধ কৃষ্ণে রাধার প্রতি বান নিক্ষেপ, ফলে রাধার বিলাপ, বড়াইয়ের অভিযোগ এবং কৃষ্ণের অনুতাপ, পরবর্তীতে কৃষ্ণ অনুতাপও করেছেন, সেটা আমরা লক্ষ্য করতে পারি। হ্যাঁ, বোঝাবো পরে, আজকে নয়, আজকে আলোচনাতে যদি এগুলো বুঝাতে যাই ডিটেলে তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আলোচনাটা, ঠিক আছে? আমরা যখন আরও পরবর্তীকালে ক্লাসগুলো করবো সেগুলো নিয়ে বুঝাবো। বংশী খণ্ড দেখো, বংশী খণ্ডে কৃষ্ণের বংশী শ্রবণে রাধার উৎকণ্ঠা, বড়াই নির্দেশে রাধা কর্তৃক কৃষ্ণের সেই সপ্তস্বরা বংশীহরণ, বংশী হারিয়ে কাতর কৃষ্ণের উৎকণ্ঠা, বড়াইকে তা খুঁজে দেওয়ার জন্য কাকুতি মিনতি, পরে রাধার কাছে কৃষ্ণের গমন এবং বংশী আনায়ন, এইগুলো দেখতে পাই। রাধা বিরহ খণ্ড বলবো না আমরা, এটা আমি রাধা বিরহই বলবো আমরা। এই খণ্ডে দেখা যায়, মানে এই অংশে, এটি খণ্ড না লিখে এখানে লিখলেও ভালো হতো না, এখানে দেখা যায় শ্রীকৃষ্ণ কংস নিধনের জন্য রাধাকে ফেলে মথুরায় গমন করেছেন, ফলে রাধার মনে বিরহ উপস্থিত হলেও শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি। এইভাবে এই কাব্যের পরিসমাপ্তি ঘটেছে, তাই না? এবার এই বিষয়গুলোকে যদি আমরা একটু সাজানো গুছানো ছোট্ট একটা অংশের মধ্যে দেখতে চাই, তোমরা দেখো, ঠিক আছে? আমি একটু জুম করে দিচ্ছি, তোমরা নিজেদের মতো করে দেখে নেবে। দেখো, এটি জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, এরকমভাবে আছে। ছবিগুলো দেওয়ার মাধ্যমে তোমাদেরকে এই বিষয়ের সম্বন্ধে একটু ধারণাও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভারখণ্ড দেখো, এখানে যে রাধার ভার তিনি বহন করছেন। ছত্রখণ্ডতে দেখছো, হ্যাঁ, ছাতা ধরেছেন তিনি। বৃন্দাবন খণ্ড, এই খণ্ডে শ্রীকৃষ্ণ ব্রজগোপিনীদের সঙ্গে বনবিহার করছেন, এটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম একবার। যমুনা খণ্ডে দেখো, এই খণ্ডে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ জলকেলি করছেন, এখানে দেখছো তিনি তাদের বস্ত্রগুলোকে লুকিয়ে দিয়েছেন এবং তাদের সঙ্গে জলকেলি, কেলি মানে খেলা, তিনি জলকেলিতে মেতেছেন। কালিয়া দমন খণ্ডে দেখো, এখানে কালিয়াকে দমন করা হচ্ছে। হার খণ্ডে দেখা যাচ্ছে রাধার হার হারিয়েছে এবং রাধা দেখো, হ্যাঁ, কৃষ্ণ জননী যশোদার কাছে অভিযোগ করতে এসেছেন। বানখণ্ড, এই অপমান সহ্য না করতে পেরে এই 11তম খণ্ডে শ্রীকৃষ্ণ কি করেছেন, রাধার প্রতি বান নিক্ষেপ করছেন, এগুলো আমরা দেখেছি। যদিও কৃষ্ণের অনুতাপ লক্ষ্য করতে পারি আমরা এই খণ্ডে। বংশী খণ্ডে আমরা দেখতে পাই যে কৃষ্ণের বংশী মানে তোমার ধ্বনিতে রাধা নিজেকে আটকে রাখতে পারছে না, সে এখন সম্পূর্ণরূপে কৃষ্ণময়ী হয়ে উঠেছে, তাই না? রাধা বিরহ খণ্ডে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ কি করছেন, কংসকে হত্যা করার জন্য রাধাকে ফেলে রেখে তিনি মথুরায় চলে যাচ্ছেন এবং এখানে রাধার অন্তরের যে ব্যথা, হাহাকার, সেইগুলো প্রকাশ পেয়েছে এই খণ্ডে।
এইরকমভাবে 13টা খণ্ডে আমাদের কাহিনীটি মানে শুরু থেকে শেষের দিকে চলে গেছে, তাই না? এবার দেখো আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিভিন্ন চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। এইগুলো তোমাদের অনার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো প্রশ্নমান 10-এ কিন্তু চরিত্রগুলো আসে, ঠিক আছে? রাধা চরিত্র আমরা দেখব, রাধা কিন্তু একটি বিবর্তনশীল চরিত্র। তার কারণটা রাধার কাছে যখন কৃষ্ণ তাম্বুল খণ্ডে কি করলো, তাম্বুলের মাধ্যমে যখন তার কাছে তার প্রেম মানে নিবেদন করলো, তখন রাধা কি সেটাকে অ্যাকসেপ্ট করেছিল? করেনি। রাধা তাকে প্রত্যাখ্যান করেছিল। এখান থেকে শুরু হয়েছে রাধার যাত্রা, এবং একসময় সে কৃষ্ণমুখী হয়েছে। একসময় সে কৃষ্ণ ছাড়া কিছুই আর জানতে চায় না, শুনতে চায় না, ভাবতে চায় না। কিন্তু সেই কৃষ্ণ যখন কিনা রাধা কৃষ্ণময়ী হয়ে উঠেছে, তখন কিনা তাকে পরিত্যাগ করে চলে গেছে মথুরাতে, তার যে কাজ অর্থাৎ কংসকে হত্যা করা, তার জন্য, তাই না? তাহলে দেখো রাধা চরিত্রে আমরা একটা বিবর্তন দেখতে পাই। সেই জন্য দেখো আমি এখানে লিখে দিয়েছি রাধা বিবর্তনশীল চরিত্র, ঠিক আছে? দেখো তোমাদের কাছে যদি পাঠ্য বই হিসাবে দেবেশ কুমার আচার্য স্যারের বইটি থাকে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি সেখান থেকেই তোমার নোটসগুলো সব তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা যদি পারো তবে ওই বইটি একটু কিনে নিও, তাহলে আমি যে তোমাকে বুঝাচ্ছি এবং সেখান থেকে যদি তোমরা তথ্যগুলোর আবার একবার দেখো, অন্তত একবার দেখো, চোখ বুলে নাও, তাহলে এগুলো খুব সহজ হয়ে যাবে। প্রদত্ত পাঠ্যটিতে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্রকে রাধা, এই রাধার ক্রমবিকাশ এবং চরিত্রগত পরিবর্তন অত্যন্ত নিখুঁত কাব্যিক সুসময় বিশ্লেষণ করা হয়েছে। রক্ত মাংসের সাধারণ কুলবধূ থেকে বিরহদীপ্ত প্রেমিকায় রাধার এই যে আত্মিক রূপান্তর, তা বাংলা সাহিত্যের ইতিহাসে বড়ুচণ্ডীদাসের এক অতুলনীয় এবং অনন্য কবিকৃতিরই পরিচয় দেয়। তাই নাকি? বলো বিষয়টা। বিবর্তনটা একমাত্র রাধা চরিত্রেরই পাই আমরা। শ্রীকৃষ্ণ কীর্তনের বিবর্তন তার চরিত্রে আমরা খুব একটা পাই না। বড়াইয়ের চরিত্রটা তো, বড়াই তো এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই না? তো এবার তার চরিত্রেরও আমরা সেরকম পরিবর্তন পাই না। আমরা শুধুমাত্র ব্যাপকভাবে চরিত্রের পরিবর্তন পাই রাধা চরিত্রের মাধ্যমে। তাহলে প্রথম দিকে দেখো রাধা চরিত্রের যে ক্রমবিকাশ, এগুলো দেখে নাও। বড়ুচণ্ডীদাসের রাধা কোনো অপ্রাকৃত দেবী নন, রক্ত মাংসের এক বাস্তবমুখী লৌকিক নারী তিনি। কাব্যের শুরুতে তাম্বুল খণ্ডে রাধা এক স্বাভিমানী কুলবধূ, আত্মমর্যাদাবোধে বলিয়ান চরিত্র। এখানে তিনি শ্রীকৃষ্ণকে মেনে নেননি, তিনি তাকে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে একসময় তিনি আবার কৃষ্ণময় হয়ে উঠতে চেয়েছেন। কৃষ্ণের অনৈতিক প্রস্তাব উপহার পেয়ে সে তার চরম ঘৃণায় পায়ে ঠেলে দিয়েছে। ধনাঢ্য পরিবারে বধূ হিসাবে সে কৃষ্ণকে সামান্য গরু রাখোয়াল বলে ধিক্কার জানাতেও দ্বিধাবোধ করেনি, তাই না? তাহলে তাদের পরিবার সেই সময়ে অন্যতম একটা ধনাঢ্য পরিবার, আর শ্রীকৃষ্ণ তখন ছিলেন সামান্য গরুর একজন রাখাল। তাই তাকে তিনি ধিক্কারও দিয়েছেন যে তুমি সামান্য একজন গরুর রাখাল হয়ে আমার সঙ্গে বা এই রকম কাজগুলো করতে পারছো, এই বলে। তবে পরবর্তী বিভিন্ন খণ্ডের অভিজ্ঞতা ও সময় পরিক্রমায় রাধার মানসিক জগতের পরিবর্তন আসতে থেকেছে আমরা দেখেছি। অবশ্য এর পিছনে কিন্তু বড়াইয়ের একটা বিশেষ ভূমিকাও আছে। বংশী খণ্ডে এসে কৃষ্ণের বাঁশির অলৌকিক সুর রাধার মনে সমস্ত প্রতিরোধকে ভেঙে চুরমার করে দিয়েছে। বাঁশির টানে গৃহকর্মে আর মন বসছে না রাধার, ঠিক আছে? রাধার হৃদয়ে জেগেছে এক ব্যাকুল ও আকুল অনুভূতি। বিরহখণ্ডে পৌঁছতে সেই ক্রুধা ও তেজস্বিনী বালিকা এক পরম বিরহী প্রেমিকায় রূপান্তরিত হয়েছে। এরকম ভাবে সে ধীরে ধীরে কি হয়েছে, একটার পর একটা খণ্ড পার করে সে এসেছে বিরহে। এইখানে এসে সে কি হয়েছে, সে ক্রুদ্ধ হয়েছে তেজস্বিনী বালিকায় এবং পরম আমি একটু ভুল বললাম, এক সময় যে ক্রুদ্ধা এবং তেজস্বিনী বালিকা ছিল, এখন সে হয়েছে পরম বিরহী প্রেমিকা। যে অসামাজিক প্রেমিককে সে এতদিন প্রত্যাখ্যান করছিল, এখন তার জন্যই তার দু চোখ দিয়ে আশার শ্রাবণের যেন অশ্রুধারা নামছে। একজন সাধারণ গৃহবধূ থেকে বিরহদীপ্ত প্রেমিকায় রাধার এই বিবর্তনই হচ্ছে এই কাব্যটির
মূল বিষয়, কাব্যটির গৌরব, কাব্যটির প্রাণ শক্তি। তাহলে আমরা রাধার চরিত্রে একটা বিবর্তন দেখতে পেলাম। যদি আমাদের এটি প্রশ্নমান 10-এ আসে তবে তোমরা এই বিষয়টির উপরে সুন্দর করে একটা নোটস তৈরি করে নেবে, ঠিক আছে? অবশ্য আমি পরবর্তীকালে তোমাদেরকে নোটস দিয়ে দেব। এইখানে যদি আমরা রাধার বিবর্তনশীল চরিত্র যদি দেখতে চাই তবে আমরা দেখতে পাবো, দেখো এখানে শ্রীকৃষ্ণ দেখো দূরে দাঁড়িয়ে আছেন, তিনি বাঁশি বাজাচ্ছেন। এবার দেখো এইটাকে আমরা 1, 2 এবং 3, দেখো একে কি হচ্ছে, একে দেখছি আমরা রাধার প্রাথমিক রূপ, এখানে এসে আত্মমর্যাদা এবং তেজস্বিনী রূপ দেখাচ্ছে। দেখেছো তার তাম্বুল পাত্রটিকে তিনি পা দিয়ে ঠেলে দিচ্ছেন। 2-এ এসে দেখো বংশীধ্বনিতে তার মন আকুল হয়ে উঠছে। আর চূড়ান্ত রূপ শেষের দিকে আমরা দেখছি যে তিনি এখন বিরহ দীপ্ত প্রেমিকাতে পরিণত হয়েছেন, ঠিক আছে? এরপরে চলো আমরা দেখব কৃষ্ণ চরিত্র। ক্লাসটি বড় হচ্ছে আমি বুঝতে পারছি, তবে একটু মন দাও, একটু ক্লাসে মন দাও, কারণ তোমরা অনার্স করছো, তাই না? স্যার আর শুনতে ভালো লাগছে না, সব জায়গাতেই শুনছি তোমরা অনার্স করছো বলে 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 আমাদেরকে জাস্ট করা হচ্ছে, মেন্টালি টর্চার করছে না। না না, মেন্টালি টর্চার না, বিষয়টা তো তাই। সেই জন্য তোমাদেরকে বারবার এগুলো মনে করে দেওয়া হচ্ছে, কলেজে বলো বা টিউশনে বলো, সব জায়গাতে। আচ্ছা, এবার দেখো কৃষ্ণ চরিত্র, ঠিক আছে? কৃষ্ণ চরিত্রটি একটি লৌকিক চরিত্র হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, সেই জন্য আমরা এর নাম কি দিয়েছি, লৌকিক চরিত্র। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পৌরাণিক পটভূমি থাকলেও কৃষ্ণ চরিত্রটি মূলত লৌকিক উপাদানে তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা একটা পৌরাণিক পটভূমি পাই, একটা তো পুরাণের পটভূমি পাই আমরা। এখানে শ্রীকৃষ্ণ, রাধা, অন্যান্য চরিত্রগুলো এগুলো তো সব পৌরাণিক চরিত্রই, সেই জন্য আমাদের পটভূমি কি, পৌরাণিক পটভূমি। তবে আমরা এই মানে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই চরিত্রটিকে আমরা পাচ্ছি লৌকিক উপাদান হিসাবে। কাব্যে আত্মবিস্মৃতা রাধাকে নিজের ঐশী সত্তার কথা মনে করানোর জন্য কৃষ্ণ বারবার পুরাণের প্রসঙ্গ উল্লেখ করেছেন। তা সত্ত্বেও কৃষ্ণ কেবল দেহ কামনা নির্ভর এক গ্রাম্য যুবকের চেয়ে বেশি কিছু হয়ে উঠতে পারেনি। এখানে আমরা কৃষ্ণকে দেখি দেহ কামনা নির্ভর এক গ্রাম্য যুবক হিসাবে, যে রাধার সঙ্গে মিলিত হতে চায়, যে রাধার সঙ্গে সময় কাটাতে চায়। রাধার দেহ সম্ভোগ এবং কাম প্রবৃত্তি চৈতাত্যই ছিল কৃষ্ণ প্রধান লক্ষ্য। অর্থাৎ আমাদের পাড়ার, আমাদের গ্রামের সেই মানে বখাটে ছেলেটা এই রকম চৈত্র হিসাবে উপস্থাপিত হয়েছে আমাদের শ্রীকৃষ্ণ চরিত্রটি। বংশী খণ্ডে বাঁশি হারিয়ে কৃষ্ণের অবোধ বালকের মতন যে রোদন, সেই রোদন আমরা দেখতে পাই। বাঁশি ফেরত না পেয়ে রাধাকে তার গালাগালি করা, ভয় দেখানোর মধ্য দিয়ে তার শালীনতাহীন আচরণও আমরা দেখতে পাই। মধ্যযুগের গ্রাম বাংলার এক অমার্জিত যুবক হিসাবে বিবেচনা করলে কেবল শ্রীকৃষ্ণ চরিত্রটির প্রতি সুবিচার করা যায়। অনুতপ্ত ব্যাকুল রাধার আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করার মাধ্যমে কৃষ্ণের চরম নিষ্ঠতা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটিকে তোমরা একটু মন দিয়ে যদি দেখে নাও তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কৃষ্ণ চরিত্রটি কিভাবে লৌকিক চরিত্র হয়ে উঠেছে এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে, ঠিক আছে? আমি বিষয়টিকে নিয়ে আর এগোচ্ছি না। এবার দেখো একটি সুন্দর ঘোষণা আছে তোমাদের জন্য, বাংলা অনার্সের অফলাইন টিউশন। আমি শুধুমাত্র দেখো অনেক সময় কি হয় যে শুধুমাত্র অনলাইন বা ইউটিউব ভিডিও দেখে বিষয়ের সম্পূর্ণ গভীরে কিন্তু পৌঁছানো সম্ভব নয়, বা আমি তোমাদেরকে এরকমভাবে বিষয়ের গভীরে পৌঁছে দিতেও পারবো না। সেই জন্য যদি তোমরা সহজ সরল উপস্থাপনা, দায়িত্বশীল পাঠদান এবং পরীক্ষামুখী প্রস্তুতির মাধ্যমে বাংলা অনার্সের অফলাইন টিউশন পড়তে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তারপর দেখে নাও বড়াই এবং মানে বড়াই চরিত্রটা আমরা দেখবো। এবার দেখবো বড়াইকে আমরা দ্যুতি এবং অভিভাবিকা হিসাবে এখানে দেখেছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপ্রধান চরিত্র হলেও বড়াই দ্যুতি, অভিভাবিকা ও পরামর্শদাত্রী হিসাবে এখানে গুরুত্ব পেয়েছে, না পায়নি তোমরাই বলো? তাহলে বড়াই হয়ে উঠেছে কি, দ্যুতি, অভিভাবিকা এবং পরামর্শদাত্রী। বড়াই সম্পর্ক অনুযায়ী রাধার মায়ের পিসি হয়, সে পদুমা কর্তৃক রাধিকা রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত হয়েছিল। বড়াই চরিত্রে প্রাচীন কামশাস্ত্রের কূটনীতি, লোকজীবনের দ্যুতির চাতুরী, প্রগল্ভতা এবং বাকপটুতার সমন্বয় আমরা পাই। সে কখনো কৃষ্ণের আবার কখনো রাধার
দূতী হিসাবে এই কাব্যে দ্বৈত ভূমিকা পালন করেছে, তাহলে সে শুধু রাধারই দূত নয়, সে কৃষ্ণরও দূত, মানে সে দুজনেরই দূতী হিসাবে দ্বৈত ভূমিকা পালন করেছে। রাধা বিরহে বড়াইকে কেবল দূতী নয়, বিরহ কাতর নাতিনী রাধার বিশ্বস্ত সাথীর মতো পাশে থেকে সান্ত্বনা ও পরিচর্যা তাকে জুগিয়েছে, তাই না? তারপর দেখো, রাধা বিরহে যখন কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গেছে, তার সেই সময় বৃদ্ধা হওয়া সত্ত্বেও রাধার সুখ কৃষ্ণ প্রাপ্তির আশায় বড়াই কষ্টকর পথ অতিক্রম করতেও দ্বিধাবোধ করেনি। তাহলে বয়স তাকে কিন্তু হার মানাতে পারেনি। সে সবসময় চেয়েছে রাধা এবং কৃষ্ণের মিলন। এই জন্য তাকে অনেক সময় কি হয়েছে, তাকে কষ্টকর পথ অতিক্রম করতে হয়েছে। রাধাকে চণ্ডী পূজা করা, বাসক সজ্জিকা হওয়া কিংবা কদম তরুতলে অপেক্ষা করার মতো নানা পরামর্শ কিন্তু এই বড়াই দিয়েছে। বনে বনে কৃষ্ণ অনুসন্ধান থেকে শুরু করে রাধার মূর্ছা ভেঙে চেতনা ফেরানো সবই কিন্তু এই বড়াই করেছে। তারপর দেখো, কৃষ্ণ মথুরা যাওয়ার আগে বড়াইকে রাধার অভিভাবিকা হিসাবে যত্নে রাখার অনুরোধ জানিয়ে যান। কিন্তু কৃষ্ণ যখন মথুরা যাচ্ছে তখন বড়াইকে ডেকে রাধার অভিভাবিকা হিসাবে রাধার যত্ন নিতে তাকে কিন্তু অনুরোধ জানিয়েছে। অর্থাৎ এখানে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বড়াই চরিত্রটি রাধাকৃষ্ণের মঙ্গলাকাঙ্ক্ষিনী এবং মানবিক রূপেই ফুটে উঠেছে। এবার আমরা দেখব এই যে বড়াই চরিত্রটি, তোমরা দেখে নিও, আমি আর আলোচনা করছি না। এবার দেখো, বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এবং জয়দেবের গীত গোবিন্দের মধ্যে কোথাও মিল এবং কোথাও অমিল এই বিষয়টি। বরু ও জয়দেব দুজনেই কোথাকার কবি? রাঢ়ের কবি। দুজনের কাব্যের বিষয় কৃষ্ণের ব্রজলীলা, মানে জয়দেবেরও তাই আর বরু চণ্ডীদাসেরও তাই। উভয়ের আশ্রয় কৃষ্ণ, রাধা এবং বড়াই, মানে দুজনেই কৃষ্ণ, রাধা এবং বড়াইকে নিয়েই তাদের কাব্যের কাহিনীকে এগিয়ে নিয়ে গেছেন। তবু উভয়ের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো আমরা পাই, সেগুলো দেখানো হয়েছে। সাদৃশ্য, বৃন্দাবন খণ্ড ও রাধা বিরহ রচনায় বরু জয়দেবের কাছে ঋণী, তিনি তার কাছ থেকে সাহায্য নিয়েছেন। স্বর্গের নামের মধ্যেও সাদৃশ্য রয়েছে। আমাদের জয়দেব তার গীত গোবিন্দম কাব্যে যে স্বর্গের নাম দিয়েছেন, আমাদের কখনো কখনো মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলোনেও সেই নামগুলো আছে। রাগ রাগিনীর নাম, তাল প্রভৃতিতেও মিল রয়েছে। অনুবাদের ক্ষেত্রে উভয়ের কাব্যের মধ্যে সাদৃশ্য রয়েছে। এইবার আমরা কোথায় কোথায় অমিল পাই দেখো। জয়দেবের কাব্যে সমগ্র ব্রজলীলার আদি ও অন্ত নেই, মধ্য আছে। আর বরুর কাব্যে আদি, মধ্য, অন্ত তিনটেই আছে। বুঝতে পেরেছ? তাহলে জয়দেবের কাব্যে কি আছে? ব্রজলীলার আদি এবং অন্ত নেই, আছে মধ্য, কিন্তু বরুর কাব্যে আদি, মধ্য, অন্ত তিনটে আছে। জয়দেবের কাব্য রচিত হয়েছে সংস্কৃত ভাষায়, শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়েছে নবজাত বাংলা ভাষায়, গীত গোবিন্দের ছন্দ অপভ্রংশ ভাষায়, আর বরুর ছন্দ বাংলা নিজস্ব পয়ার ও ত্রিপদী। এইগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। গীত গোবিন্দ নাটগীতের আকারে লেখা, তবে নাট্যধর্ম গৌণ, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে নাটকীয় সংঘাত বেশি। গীত গোবিন্দের চৈত সৃষ্টিতে যে সার্থকতা, তার অধিক সার্থকতা আছে শ্রীকৃষ্ণ কীর্তনে। রাধাকৃষ্ণ বড়াই বরুর অদ্ভুত চৈত সৃষ্টি। জয়দেবের গীত গোবিন্দ মিলনাত্মক, শ্রীকৃষ্ণ কীর্তনে শেষাংশ খণ্ডিত, তা যেন একটা বিয়োগান্ত নাটক বা ট্র্যাজেডি নাটক, তাই না? গীত গোবিন্দ সর্বভারতে ভক্তিমূলক কাব্যরূপে প্রতিষ্ঠিত, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ভক্তির পরিচয় অল্প। ঠিক আছে, এখানে মানবীয় প্রেমের উত্থান, মানবীয় প্রেমের পতন, এইগুলোই মূল বিষয় হয়ে উঠেছে। বরু চণ্ডীদাসের বস্তু দৃষ্টি জয়দেবে নেই, বরুর বাস্তব দৃষ্টি রয়েছে। লোক সংস্কার, বাস্তব জগতের উপমান উপমেয়ের ব্যবহার জয়দেবে নেই। তাহলে এইগুলো হচ্ছে তার মধ্যে মিল এবং অমিল। এইগুলো অনেক সময় অনার্সের পরীক্ষাতে আসে। দেখো, আজকের সম্পূর্ণ আলোচনাটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নির্ভুল ও নিদারুণ সুন্দর উপস্থাপনার মাধ্যমে
গল্পের ছলে বিষয়ের গভীরে গিয়ে বিষয়টিকে বুঝতে অবশ্যই তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমরা শেষে একটা কথাই বলি, আমরা একসাথে শিখবো এবং একসাথেই চলবো। ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে সুন্দর একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।